কমলদহ ঝর্ণার রূপে মুগ্ধ হয়ে ভ্রমণ পিয়াসী মানুষ এর নাম দিয়েছে রূপসী ঝর্ণা। সীতাকুণ্ডের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম হলো কমলদহ ট্রেইলের রূপসী ঝর্ণা। মোটামুটি সহজ ট্রেইল এবং স্বল্প সময়ে কমলদহ ট্রেইলের ঝর্ণাগুলো দেখে আসা যায় বলে ভ্রমণ পিয়াসী মানুষের কাছে স্থানটি জনপ্রিয় হয়ে উঠেছে। কমলদহ ট্রেইলে অনেকগুলো ঝর্ণা আছে। এই ট্রেইলের উপরের দিকে ডানে বাঁয়ে জিরিপথ ভাগ হয়ে গেছে। জিরিপথ ধরে আগালেই দেখা মিলবে ছোট বড় অনেক ঝর্ণার। রূপসী ঝর্ণার গেটে যখন আপনাদেরকে নামাই দিবে তখন একটা বিষয় খেয়াল রাখবেন, সিএনজিওয়ালা মামা যেগুলো থাকবে ওরা আপনাদের থেকে ভাড়া নিতে চাইবে বেশি। মেইন গেট থেকে ঝর্ণা পর্যন্ত দূরত্ব হয়েছে মাত্র 1.4 কিলোমিটার, সেখানে তারা ভাড়া চাইতেছে 150 টাকা। 1.4 কিলোমিটার হাঁটতে আপনাদের সর্বোচ্চ 14 থেকে 15 মিনিট লাগবে। তো এই অল্প একটু হাঁটলে আপনাদের সমস্যা নাই, কারণ আশপাশের যে প্রকৃতি পরিবেশ সেটাও আপনারা দেখলেন, ভাড়াটাও বেঁচে গেল। তবে কারণ সিএনজিওয়ালা মামাগুলো চিন্তা করে যে মানে আমরা যারা নতুন আসি তারা মনে করে যে আমরা কিছু বুঝি না, কিছু জানি না যে দূরত্ব কতটুকু হবে, তারা যেমনি ভাড়া চায় তেমনি নিতে পারবে, এরকম একটা ভাবনা চিন্তা থেকে তারা এরকম করে। তো এই জন্য নিজেরা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, আর দূরত্ব কতটুকু সেটা অনুযায়ী ভাড়া দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা ভিডিওতে দেখেছি যে রূপসী ঝর্ণায় গিয়ে হতাশ অনেকে, কেননা সেখানে পানি ঘোলাটে, পানি পরিষ্কার থাকে না, তারপর হচ্ছে ঝর্ণায় অনেক সময় পানি থাকে না, সব কিছু মিলে। তবে গ্রামীণ যে পরিবেশটা, গ্রামীণ পরিবেশটা অনেক দারুণ, অনেক চমৎকার একটা পরিবেশ। মানে এই পরিবেশ আমি মুগ্ধ। এখানে যে পরিমাণ ফসলের চাষাবাদ হচ্ছে সেটা আসলে সত্যি চমৎকার। মানে বাংলাদেশের একটা খাদ্য ভাণ্ডার হিসেবে সীতাকুণ্ডের এই জায়গাগুলোকে, মানে সীতাকুণ্ডকে উল্লেখ করা হয় বাংলাদেশের একটা খাদ্য ভাণ্ডার, কারণ এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়। এখানকার মানুষরা পাহাড়ের পাদদেশে যে জমিগুলো আছে সেগুলোতে ফসল খুব ভালোভাবে চাষ করে। তো এই ফসলগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। এর আগে আমাদের খৈয়াছড়ার যে ভিডিওটা আপনারা দেখেছেন, সেই ভিডিওতে আমরা একদম খৈয়াছড়ার শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছি। এখন এই রূপসী ঝর্ণায় কতটুকু যেতে পারি বা কতটুকু কমপ্লিট করতে পারি সেটা অগ্রিম বলতে পারতেছি না। যখন আমরা যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু যাওয়া যায়। যাই হোক, আপনাদেরকে দেখাই, চলেন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এমন একটা পথ ধরে আমরা হাঁটতেছি, পাহাড়ের ট্রেকিং এখান থেকে শুরু হয়ে গেছে। আমরা এই যে দেখেন খাড়া একটা পাহাড়। ইউটিউব চ্যানেল থাক না, না বলতে পারলে থাক, এত কষ্ট করার দরকার নাই। ঝর্ণায় খুব একটা পানি আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ ঝর্ণা যদি মোটামুটি যদি পানি থাকতো তাহলে এখানে স্রোতটা অনেক বেশি থাকতো। আমরা এই ট্রেল ধরে অর্থাৎ ঝিরি ধরে হাঁটা শুরু করছি। আগে তো প্ল্যান করে বন্ধুরা, এরকম পাহাড়ের একদম কোল ঘেঁষে আমাদেরকে যেতে হচ্ছে। সাবধানে কিন্তু আমাদের পা দিতে হচ্ছে, কারণ এগুলো খুবই স্লিপ, এখান থেকে পড়ে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আবার আমরা যে হাঁটতেছি এই নিচে যে ছোট ছোট পাথরগুলো আছে, এই পাথরগুলো কিন্তু আমাদের পায়ে লাগতেছে এবং ব্যথা করতেছে। যদিও আমরা অ্যাংলেট ইউজ করছি, অ্যাংলেট ইউজ করলেও যে অংশটা বাহিরে আছে সেই অংশটার কারণে আমাদের কিন্তু পায়ে মোটামুটি একটা ব্যথা অনুভব হইতেছে। তো চারপাশের যে নীরবতা, সবুজ পাহাড় আপনাকে সত্যি মুগ্ধ করবে। মাঝখানে এরকম একটা জিরি, আর এখানে আমার ব্রাদাররা যাদের সাথে আমি আসছি, আমার ডেস্টিনেশন ছিল অন্য জায়গায়, কিন্তু সেই ডেস্টিনেশন চেঞ্জ করে ওনাদের সাথে চলে আসছি। প্রত্যেকটা জায়গায় কলা গাছ, কিন্তু তারপরও এখানে এই জায়গাটার মধ্যে কলার দামটা কম নাই। মানে প্রত্যেকটা কলা আপনার এখানে 10 টাকা 15 টাকা যার কাছ থেকে যেভাবে পাচ্ছে ওইভাবে নিতেছে। তো এটা আসলে উচিত না। আমার এখানে যেহেতু কলা চাষ হয়, এখানে কলার দাম হওয়ার কথা কম, কিন্তু ওই যে পর্যটক আসতেছে সৃষ্টিকর্তার প্রকৃতি দেখার জন্য, তো তারা এই সুযোগটা ব্যবহার করে প্রত্যেকটা জিনিসের মোটামুটি দামটা বাড়াই নেওয়ার চেষ্টা করে। তো এই জন্য আপনারা ওনাদের কাছ থেকে কোনো জিনিস কেনার আগে একটু বার্গেনিং করবেন। দেখেন চারিপাশে আমি যেদিকে তাকাইতেছি শুধু কলা বাগান আর কলা, কলা আর কলা বাগান, কলা আর কলা বাগান, কিন্তু তারপরও আপনার কম নাই, টাকা আপনার কাছ থেকে 1 টাকাও কম নিবে না, 10 টাকা 15 টাকা করে নিতেছে। তো এইটা কোনোভাবেই কাম্য না। একটা কলা 5 টাকা হইলে তাও ঠিক আছে, কিন্তু না, সেই কলা কারো কাছ থেকে 15 টাকা 12 টাকা 10 টাকা। দুঃখজনক। মানে আমরা পর্যটকরা আসতেছি কারণ আমাদের কাছ থেকে কত বেশি টাকা নেওয়া যায় তারা ওই ধান্দাই থাকতেছে। যাই হোক, সতর্ক থাকবেন।
আমরা পাহাড়ের মধ্যবর্তী জায়গা দিয়ে হাঁটতেছি, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে ঝিরির পথ ধরে আমরা হাঁটতেছি। এই পাহাড় আপনাকে সত্যি মুগ্ধ করবে। পাহাড়ের নীরবতা, পাহাড়ের যে সৌন্দর্য, এটা আপনি সত্যিই মুগ্ধ হবেন যদি আপনি চার দেয়ালের ভেতর থেকে বের হয়ে প্রকৃতি দেখতে আসেন। পাহাড়ের সৌন্দর্যে আমি আসলে বিমোহিত, সে কারণে বারবার পাহাড়ে এবং ঝর্ণায় ছুটে আসা আমার। এই যে দেখেন আমার এই বন্ধু কি অবস্থা করতেছে, সে একদম পাহাড়ে আইসা তার আনন্দের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস যেটা সেটাই করতেছে। আসলে এমনটা হওয়া উচিত, কারণ আমরা তো বাড়িতে তো আর এমনভাবে আনন্দ করতে পারি না, বাসায় যখন থাকি এরকম আনন্দ করা হয় না। ওয়াও, দেখেন কত বিশাল পাহাড়, চমৎকার এক অনুভূতি। চমৎকার অনুভূতি। পাহাড় মানে আপনি তাকাইতেও আপনার কষ্ট হবে এইরকম। দেখেন আমার এক আপু এখানে গোসল করছে, যেটা দেখে উঠার চেষ্টা করে। আমার পোলাপাইন কই? পাথরের পাহাড় বেয়ে আমরা ঝর্ণায় উঠার চেষ্টা করতেছি। এখন কি আমার অনেক আপুরাও আসছে, ওনারা ঝর্ণার প্রতিটি জায়গা খুবই স্লিপ থাকে, তাই খুবই সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে, না হয় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদিও পানি কম, আমরা অন্য পাশে যাওয়ার ট্রাই করতেছি। এখন কেন তুলবে? এরকম একটা ঝর্ণা যখন আপনি গোসল করবেন তখন আপনার মন একদম প্রশান্ত হয়ে যাবে। প্রকৃতির এরকম একটা প্রশান্তি লাগবে, আপনি এটা কল্পনা করতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের সাথে আমার এক ভাই আসছে, উনি ঢাকা থেকে আসছে ভাবিকে নিয়ে। ভাবি কিন্তু অনেক সাহসী, দাঁড়াতে পারছে। এই যে বিহার সবাই এখন নাস্তা করতেছে, পাহাড় ট্রেকিং এখনো শুরুই করে নাই।
রূপসী ঝর্ণার এটা আরেকটা ধাপ ভিউয়ার্স, দেখেন কত চমৎকার। আমার আপুরা এখানে বসে আছে, এই যে এই ভিউ, এই ভিউ। যাই হোক ভিউয়ার্স, রূপসী ঝর্ণা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে।